আমরা আজকে কথা বলবো বেগম হজরত মহলের ব্যাপারে। আর কি নিয়ে বলবো? My entire mission or motive to start this small venture of meeting people and connecting with people. কেন ঝাঁসি রানীকে আমরা মনে রাখলাম, কেন বেগম হজরত মহলকে আমরা মনে রাখলাম না, কেন উনি টকাথন উইথ শুভদীপের একটা নতুন এপিসোডে আমি শুভদীপ, আপনাদের হোস্ট, এবং আমার সঙ্গে আছে আজকে একজন নন, দুজন নন, তিনজন নন, কিন্তু চারজন। আর আমরা আজকে আছি মঞ্জিলাত। আপনারা হয়তো অনেকেই জানেন বা চেনেন। এটা খুবই বিখ্যাত একটি আওয়াধি কুইজিনের রেস্টুরেন্ট, যেখানে আপনারা সবাই জানেন, যেখানে মঞ্জিলাত ফাতিমা সেই খাবারগুলোই দেন যেগুলো আমাদের এখানে ওয়াজিদ আলী শাহর হাত ধরে এসেছিল। তো আপনারা যদি নাও জানেন তাও আপনাদের বলে দিই, এটা হচ্ছে কসবা ইন্ডাস্ট্রিয়াল ফেজ 3 কাছে, এবং আপনারা যদি আসেন রুবি জেনারেলের ঠিক পেছনে। তো আপনারা যারা চেনেন না বা আপনারা যারা আসেননি তারা একবার এসে দেখে যেতে পারেন কেমন এই মঞ্জিলাত, তাই না? চলে আসুন টকাথন উইথ শুভদীপের একটি নতুন এপিসোডে। আমি শুভদীপ, আপনাদের হোস্ট। আমার সাথে আজকে একটা চাঁদের হাট কেন? কারণ আপনারা এর আগে কখনো দেখেননি আমার অনুষ্ঠানে এতজন মিলে একসঙ্গে। আলোচ্য বিষয় হচ্ছে একটি বই, যেটা এবারে কলকাতা বইমেলায় বেরোতে চলেছে, সৌভিক দাসের লেখা। সেটাতে আসার আগে আমার প্রথম প্রশ্ন টু মঞ্জিলাত ফাতিমা। First, madam, thank you so much for being on my show. My pleasure. And also sir, and also Shunetra, and also Shovik Das. My first question to you, ma'am, what exactly is the speciality of the Awadhi cuisine? ये अवाध हम लोग सुनते हैं, लेकिन ये Awadhi cuisine है क्या? ये थोड़ा बताइए. You are coming actually from the Awadhi background. Right. So Awadhi cuisine is the food which is native. The native land of Awadhi food is Lucknow and Awadh. So that is very different from Mughlai food because Awadh has its origin. Again, the food has its origin, and even the rulers have their origin in Iran and Persia. So a lot of influence, Persian influence, is there in Awadhi cuisine also. So that is the speciality of Awadhi cuisine. আমাকে একটা ছোট জিনিস বলুন ম্যাডাম, সেটা হলো, এটা কি সত্যি যে কলকাতা প্রথম আওয়াধি বিরিয়ানি অ্যাকচুয়ালি আপনাদের ওয়াজিদ আলী শাহর কাছ থেকেই শিখেছে? এটা কি সত্যি যে মিথটা চলে আসছে? মিথ তো এ নেই যে উনি নিয়ে এসছেন কি না, মিথ আছে যে আলু উনি অ্যাড করেছেন কি না। আবাদি কুজিন তো এনেছে, এটা তো 100% যে ওনার হাত ধরে। কারণ একজন মানুষ জীবনে 30 বছর বা 32 বছর মিটিয়াবুরুজে থেকেছেন, ওখানে সারা জীবন মানে শেষ করেছেন। তো ওনার সাথে সব কিছু এখানে এস্টাবলিশ হয়েছিল, রান্নাঘরও এরকম হয়েছিল। আর তারপর ওনার যখন উনি মারা গেছেন, আমার বাবা বলতেন যে जब वो मर गए थे तब उनके बाद जॉबलेसनेस बहुत हो गई। অনেক জবলেসনেস হয়েছিল মিটিয়াবুরুজে, কারণ ruler is no more, the head is no more. So now they were coming towards the city to look for jobs. ওই হিসাবে ওরা এখানে অনেকটা এস্টাবলিশমেন্ট, খাবার এস্টাবলিশ করেছে, যা আমরা জানি যে ক্লাসিক আবাদি ফুড বা কলকাতা বিরিয়ানি যেখানে পাওয়া যায়। তো বিরিয়ানি তো ওনার হাত ধরে এখানেই এসছে, কিন্তু আলু নিয়ে যা মিথ আছে, ওটা আমার এই ধারণা আছে যে যদি লোক বলে যে আলু অ্যাড করা হয়েছিল কারণ উনি অ্যাফোর্ড করতে পারতেন না, এটা খুব খারাপ লাগে শুনতে। অসম্মানিত করছেন আপনি একজন
এত বড় একজন কিংকে, মানুষকে, বাদশাকে, যিনি পুরো একটা লখনউ এস্টাবলিশ করছেন মিঠিয়াগুলোতে। আপনি বলছেন উনি আলু রিপ্লেস করছেন মিট দিয়ে, ঠিক আছে, ওটাও যদি আমি এখন মেনে নিচ্ছি, কিন্তু আলু তো ওই সময় মিট থেকে বেশি দাম ছিল। এটা খুব ইন্টারেস্টিং। আপনি কি করে বলতে পারছেন যে চিপ ছিল? চিপ তো এখন আছে, ওই সময় আলুর দাম বেশি ছিল মিট থেকে। আর মিট, আলু এক্সোটিক একটা ভেজিটেবল নতুন বেরিয়েছে মার্কেটে, সবাই এফোর্ড করতে পারছে না, তাই জন্য রান্নাঘরে, রয়্যাল রান্নাঘরে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো দিস ইজ সামথিং ভেরি logical which anybody will accept, that potato was added to the biryani because it was expensive, it was exotic, it was new in the market, or to add innovation as part of an experiment to the biryani, they added potato and then it took the flavor and it became very popular after that. That is what we believe. খুব ইন্টারেস্টিং ম্যাডাম। এই যে আলু, আমরা দেখবেন যারা কলকাতার বাঙালি তারা কিন্তু বিরিয়ানিতে আলু খায় এবং তার জন্য সর্বভারতীয় স্তরে আমাদের বলা হয় বিরিয়ানি মে কেসে আলু খাতে পর্যন্ত, আলু কেসে আতা হয়। কিন্তু ম্যাডাম একটা কথা এই যে বলুন, আপনার এই যে আবাদি বিরিয়ানি যে বা আদাই ঘরানা যেটা, এটা কলকাতার যে নর্মাল যে বিরিয়ানি যেটা এখন বাজারে বিক্রি করছে এবং অনেক পপুলার দোকান কলকাতার বিরিয়ানি যারা সার্ভ করছে, তাদের থেকে আপনারা কোন জায়গাটাতে ডিফারেন্ট? বিকজ তারাও তো আলু দিচ্ছে, তারাও মাংস দিচ্ছে, তারা ওই মেথডটাই বোধহয় ফলো করছে। কোথায় এই আলাদা আপনার? আলাদা মানে আমিও আলু দিই আমার বিরিয়ানি। আমি দু রকমের বিরিয়ানি আমার আমার এই রান্না কিচেনে করি, তো দু রকমের আমি শোকেস করছি আমার বিরিয়ানি, যাতে আমার গেস্ট দেখতে পারবে, বুঝতে পারবে যে দুটোতে কি ডিফারেন্স আছে। তো একটা হলো পিওর অথেন্টিক আবাদি বিরিয়ানি, যা এখনো লখনউ শহরে পাওয়া যায় উইথাউট আলু, ওটা হলো এক। আর একটা হলো যে ইনোভেশন করার পর যখন আলু অ্যাড করা হয়েছে, ওটা হলো একটা যা খুব পপুলার আমার কলকাতা শহরে। আলু ছেড়ে ওরা খেতে চায় না, এত মানে এত স্নেহ আছে মানে আলু নিয়ে, যে আমি যদি লখনবী অথেন্টিক বিরিয়ানি করছি, ওরা বলে প্লিজ প্লিজ আলুটা প্লিজ প্লিজ আলু দিয়ে হবে না। হ্যাঁ, তো ওরা মানে আলু ছাড়া আর ভাবতে পারে না বিরিয়ানিকে আমরা। আর ওটা হলো আলাদা। আর সেকেন্ড ডিফারেন্স আছে যে একটু কিছু স্পাইসেস আলাদা আছে, একটু স্পাইসেস আলাদা আছে, অ্যারোমা আলাদা আছে, দেখতে আলাদা আছে। আর আমি তো আমার বিরিয়ানি কোরমা রেডি করি, আমার রান্নার মিডিয়াম আছে সরষেতে, ও হতে পারে একটা বেঙ্গলি ইনফ্লুয়েন্স, হতে পারে। এটা একটা দারুণ ইন্টারেস্টিং কথা ম্যাডাম বললেন, বেঙ্গলি ইনফ্লুয়েন্স। কারণ আমরা তো এটা কিছু ডকুমেন্টেড নেই, সে তো বটে, আমরা এটা অ্যাজিউম করছি। ওয়াজিদ আলী শাহ যথেষ্ট পোয়েট্রি লিখেছেন, বুক লিখেছেন, ম্যানুস্ক্রিপ্ট লিখেছেন, উনি খাওয়া নিয়ে কিছু লিখেন না, তো উনি কিছু ডকুমেন্ট করলেন না। যাই আমরা দেখতে পাচ্ছি, ওই সময় যারা মানে হিস্টোরিয়ান বা ফুড হিস্টোরিয়ান, তো এখন একটা টার্ম খুব হয়ে গেছে পপুলার, ওই সময় ফুড হিস্টোরিয়ান কেউ ছিল না, connoisseurs of food. So they must have written something about it which we have not come across. So we can only assume, and that's all. Now to you, sir, you are the great grandson of King Wajid Ali Shah and Begum Hazrat Mahal. My question to you is, how do you remember, or your family remember, Begum Hazrat Mahal? A beautiful queen, a doting mother to British Qadar. How do you remember her? A poetess of excellence? We remember her as a great warrior. Okay. Who was hell bent on ousting the British from our motherland.
and Begum Hazrat Mahal was the unique queen of Awadh. Like all the daughter-in-laws of this Awadh, like my father used to say, जिस पे ये ताजे मुरस्सा था वो सर कैसा था, औरतें ऐसी थी जिस घर की वो घर कैसा था. So all the great ladies of this family were great. If we take the name of Bahu Begum, she was the wife of Shujaud-Dawla, and if we take Malka Kishwar, she was the mother of Wajid Ali Shah, and then we come to Begum Hazrat Mahal. She was the mother of King Birjiz Qadar. So all were great, and Begum Hazrat Mahal was the last great queen in that order. Okay. So my question to madam, so you represent a family जहाँ पे there were a lot of powerful women actually represented. So you are one of them, right? So just my question to you, which story or what is the most fascinating story about Begum Hazrat Mahal which comes across your mind right now? The most important thing, which was the turning point in history, was her decision to put her son on the throne and to fight as regent. That was, I think, the turning point in history, because no other woman in the past in the royal family could have ever imagined to come out of their parda, to come out of their palaces and to face the British physically also. So I feel that is the most significant part of Begum Hazrat Mahal's character, the decision-making part. And so how do you react being a heir of such a lady, such a woman? Well, in today's date, of course. Anytime it's a great inspiration. Begum Hazrat Mahal is inspiration not just for me, but all women, not only Muslim women, but all women in general who stood up for a right 150 years or more before. Today we are talking about equality and this and that, but that time it was not so popular. Absolutely, and absolutely. To take that step forward and to be a daring woman when in the absence of her husband, I think that's a great thing, and that is where I draw inspiration from her. That empowerment, it's the beginning of empowerment of women from that time onwards. আমি সৌভিকের সাথে কথা বলতে বলতে শুনছিলাম আপনাদের পরিবারে কিছু শিল আছে, মানে শিলমোহর টাইপের কিছু রয়েছে যেটা বেগম হযরত মেহেলের, তো ওগুলো কি আমাদের ভিউয়াররা দেখতে পারে, মানে সেটা কি দেখানো সম্ভব নাকি সেটা অ্যাবসলিউটলি আপনার ডিসক্রিপশন? That is with my brother. Okay. Yes. Actually, the seals are in the house, and we don't take it out and go anywhere. Okay. So you will have to go and see that. Okay, if okay. you want. তাহলে একদিনকে গিয়ে আমাদের দেখে আসতে হবে সেই শিল্পকর্মগুলি। বাহ, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। কিন্তু ম্যাডাম আপনার তো এখন একটু বোধহয় তাড়াও আছে, আপনি বোধহয় আপনার কিচেনে, কারণ আপনারা জানেন যে মঞ্জিলাস এমনিতেই তো খুব নাম করা একটা রেস্তোরাঁ, এবং ম্যাডাম যে বসে আমার সাথে কথা বলছে এতক্ষণ সেটাই ওনার অনেকটা সময় চলে গেছে, তো জন্য উনি হয়তো এখন একটু চলে যাবেন, তো আপনি চলে যেতে পারেন ম্যাডাম যদি কোনো অসুবিধা না থাকে। কিন্তু ইট ওয়াজ সো নাইস টকিং টু ইউ। It was a উই উইল pleasure. কন্টিনিউ উইথ স্যার অ্যান্ড হ্যাঁ It বলুন was না। a pleasure to be here actually, because my entire mission or motive to start this small venture of meeting people and connecting with people was solely because not to earn money or not to be an entrepreneur and run a business, but it was to spread history. It was to share with people the tales that are not known, that are not given in history, like how Begum Hazrat Mahal took the decision, how she lived in Nepal, how she died there, Birjiz Qadar came to Mithya Burj,
how he was assassinated. These are the stories absolutely unknown. They don't know. Even today they don't know British Qadr is buried here, or he was the last king of Awadh. Or also when Begum Hazrat Mahal. So I was saying that apart from Begum Hazrat Mahal's story and the assassination of British Qadr, one term which is very loosely used for Wajid Ali Shah, and even the biggest of historians and writers and journalists loosely use the term exiled. He was never exiled. Awadh was annexed. He was dethroned. He was not asked to leave Lucknow. He left Lucknow because he was going to London with his mother. And there his mother played an important role because she wanted to meet the queen and plead for her son that the kingdom should be restored back to him. So that these are the little stories. When I tell my guests about these stories, they are shocked, they are interested, they want to know more. And they say that we have not read all this. So why? Why didn't they read? If you remember Shatranj Ke Khiladi, in that also there's one very important scene of Malika Kishwar. Only in one scene she has appeared, the smallest scene I think, which Satyajit Ray has put, because it was so significant. It was so significant. I think I don't remember her dialogue. You must watch that film to remember. एक बार और देखेंगे to quote that. She said something very important, that we have to go and meet the queen, because this was very unjust what the British has done to their son. So that was the decision of Malika Kishwar. These little stories. Then Malika Kishwar actually went forward with the journey. She actually met the queen. She actually died in Paris on her way back. कहा था कि मैं एक औरत हूँ और वो भी एक औरत है. She will understand. Mother. I'm a mother and she's also a mother. So she will understand better. So these are the stories that I share with my guests. They are shocked to know that Malika Kishwar, the only Indian queen, is buried in Paris. सात समंदर पार. So my mission is, I feel very happy on a daily basis when I get a chance to come and meet my guests and they want to know the stories. So something I share with them depending on their curiosity, and they are so happy to know this. So this establishment was started mainly. My mother used to tell me, you must do something for your family. अपने खानदान के लिए कुछ करो. बहुत बोलती थी अम्मा इसको भी और हमको भी. तो हम खाने के जरिए सबसे अच्छा कर सकते हैं. This is the best medium I feel even today. Why you have come to connect me? To connect. Because of food, because of the popularity of my food, that people are coming towards me. When did you first get this taste of popularity? I don't know. Even now I don't know. People come and tell me, you are so famous. And I say, I really don't know. You are. How do I understand? So, how was your interaction with Shobhik when Shobhik approached you that he is going to write? Shobhik যখন এসেছিল ম্যাডামের কাছে যে আমি আপনাদের বেগম হযরত महल কে নিয়ে একটা উপন্যাস লিখতে চলেছি, তখন ম্যাডাম কি বলেছিলেন আপনি শৌভিককে? So আমি আর আমার ভাই দুজনে we became very excited. কারণ we know that if there is this writer who is approaching us to write about Begum Hazrat Mahal, the story which is coming out through Mr. Shobhik should be better than the other stories. I don't want to name the authors, but they are on the tip of my tongue, the names. I will not mention them, but we feel very sad that they did not care to come to us and even come to know how we are related to Begum Hazrat Mahal, let alone the stories which require research. At least he approached us.
So we are actually indebted and grateful that you came to us, Mr. Shobhit, and I hope that the version that is coming out is going to be Absolutely. respectful towards Begum Hazrat Mahal. আমি এটাই বলতে চাইছি, আমি তো মানে যেটা যেটা তুই বললি সেটা হচ্ছে যে প্রথমে আই কেম অ্যাক্রস ম্যামস নেম একটি রান্নার পত্রিকাতে আমি প্রথম ম্যামের নামটা জানতে, তারপরে আমি জানতে পারি যে উনি ওয়াজিদ আলী শাহ, কিং ওয়াজিদ আলী শাহ তার বংশধর। তখনও আমি জানি না যে ওনার সঙ্গে বেগম হজরত মহলের সম্পর্ক আছে কি, সেটা তখনও সেই পত্রিকায় বেরোয়। কিন্তু আমি জাস্ট একটা অ্যাপ্রোচ করলাম, অ্যাপ্রোচ করে ম্যাম আমাকে টাইম দিলে, তখন হচ্ছে জাস্ট কোভিডটা জাস্ট পেরিয়েছে, তখনও কিন্তু খুব রেস্ট্রিকশনস রয়েছে। আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তখন আই রিয়েলাইজড কি এনাদের সঙ্গে ডেফিনেটলি বেগম হজরত মহলের একটা কানেকশন আছে। ইট ওয়াজ আ কোইন্সিডেন্স। আমি কিন্তু প্রশ্ন করতে এসেছিলাম ওয়াজিদ আলী শাহকে নিয়ে, আমি কিন্তু বেগম হজরত মহল সম্বন্ধে জানবো না খুব একটা, এটাই আমার ধারণা ছিল। বাট সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আই রিয়েলাইজ যে আমি মানে সঠিক জায়গায় পৌঁছে গেছি। এবং ফানি ইনসিডেন্ট, আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি, আমি এই ছবিগুলো দেখে এবং বইয়ের নাম দেখে আই ওয়াজ সো ওভারওয়েলমড। ওখানে যে লেখা ছিল যে কোভিড টাইমে আপনি জুতোটা বাইরে রেখে ঢুকবেন, সেটা আমার মাথায় ছিল না। আমি জুতো পরে গটগট করে এখানে ঢুকে গেছি। ম্যামের শুধু ফার্স্ট ইয়ারে ম্যাম বলছেন যে জুতো পরে এখন তো বড় না, আমি রেখে আসছি। মানে আই ওয়াজ সো ওভার সো মানে একটা এই অরা, এই সিঁড়িটার যে একটা অরা রয়েছে, এই অরাটা ওয়াজ রিয়েলি ওভারওয়েলমিং। তাই জন্য আমি পরিবারের কাছ থেকে এমন অনেক কিছু তথ্য পাই যেগুলো বেশ মানে যারা ইতিহাসবিদ তারা যা যা লিখেছেন তার থেকে বেশ কিছুটা আলাদা কিছু আমি তথ্য পাই। আমি আমার উপন্যাসে সেই তথ্যগুলোকে আমি রেখেছি, কিন্তু বাকি যারা ইতিহাসবিদ, হ্যাঁ, তাদের বইতে কিন্তু বেশ কিছু আমি এলিমেন্টস পেয়েছি। যেমন উনি একটা কথা আমি জাস্ট একটু অ্যাড করবো, উনি যেটা বললেন যে মানে শুধু মুসলিম মহিলা নন, উনি সমগ্র মহিলা জাতির কাছে এক্সাম্পল। ওনার যদি প্রোক্লামেশনটা ভালো করে পড়ি, হ্যাঁ, এবং এটি একটি ইতিহাসবিদের বইতে খুব সুন্দর করে উনি লিখেছেন এই প্রোক্লামেশনের ব্যাখ্যা। সেই প্রোক্লামেশনে উনি প্রত্যেকটি বাড়ির মহিলাদেরকে বলছেন আপনারা বেরিয়ে আসুন, বেরিয়ে এসে আপনারা ব্রিটিশদের সঙ্গে লড়াই করুন। মহিলাদের জন্য উনি একটা ডাক দিচ্ছেন, ওনার প্রোক্লামেশনে ক্লিয়ারলি লেখা রয়েছে। তারপরে উনি পুরুষদেরও ডাক দিচ্ছেন যে আপনারা আসুন, এসে বিদ্রোহের মধ্যে সামিল হন, কারণ কি এরা আমাদের সব কিছু ছিনিয়ে নিচ্ছে। আজকে যদি কিং ওয়াজিদ আলী শাহকে এরা ডিথ্রোন করতে পারে, কালকে আপনাদের বাড়ির মধ্যে ঢুকে যাবে, কালকে আপনাদের সব কিছু নিয়ে নেবে, আপনারা বেরিয়ে আসুন। এই যে মহিলাদেরকে ডাক দিচ্ছে, এর মধ্যে আমি, এবং ইরেসপেক্টিভ অফ এনি রিলিজিয়ন, ইরেসপেক্টিভ, কারণ কি ওখানে আমি যদি ইসলাম ধরি, তার ভেতরে মহিলাদের জন্য বেশ কিছু পাবন্দি ছিল। তখন আমি ব্রাহ্মণ্যবাদ ধরি, হিন্দু নারীদের জন্য পাবন্দি ছিল। উনি সব কিছুকে ক্রস করে কিন্তু উনি বেরিয়ে আসতে বলছেন। এবং আমি সুনেত্রার কাছে একটু শুনতে চাইবো যে মানে এই যে পারসেপশনটা, এইটা সমান একটু শুনতে চাই। না, সুনেত্রা যেটা সৌভিক বলছে সেটা 100 বার, কিন্তু আমি একটা কথা একটু যদি জানতে চাইছি সুনেত্রা, যে এতক্ষণ যে ডিসকাশনটা হলো যে বেগম হজরত আলীকে নিয়ে, বেগম হজরত মহলকে নিয়ে, যে হ্যাঁ, যদি ম্যাডাম আপনি চলে যাচ্ছেন, অফকোর্স ম্যাডামকে চলে যেতে হচ্ছে, কারণ ম্যাডামের আজকে একটুখানি ব্যস্ততা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম ফর ইয়োর টাইম। সৌভিক, আমার একটা প্রথম প্রশ্ন তোমাকে, সেটা হলো যে এই হঠাৎ করে বেগম হজরত মহলকে নিয়ে কেন লেখার কথা ভাবো? মানে এই 1857-এর যে সিপাহী বিদ্রোহ, এই পুরো সময়টা আমার কাছে খুব ইন্ট্রিগিং, আমার কাছে খুব মিস্টিরিয়াস মনে হয়। অনেক কিছু আমরা জানি না, কারণ কি সেই সময় এত ভায়োলেন্স হয়েছে, এত ডিভাস্টেশন, ডিস্ট্রাকশন হয়েছে, এবং সাহেবরা এমন অনেক তথ্য, অনেক কিছু যে ধ্বংস করে দিয়েছে, খুব একটা জানতে পারি না। আমার কাছে একটা খুব রহস্যের মতো একটা এনিগমা, 1857 টাইমটা আমার কাছে একটা এনিগমা। আমি যখনই জানতে চেষ্টা করি সেই সময় কারা ভারতের স্বাধীনতার জন্য, ভারত বলবো না, তখন বলবো ধর রাজ্যের স্বাধীনতার জন্য কারা লড়াইটা করেছে, তাতে খুব একটা নাম খুব উঠে আসে, সেটা হচ্ছে ঝাঁসি রানী। আমার তখন একটা মাথায় প্রশ্ন আসে কি, আচ্ছা ঝাঁসি রানী কি তাহলে একমাত্র মহিলা যিনি ওই 1857 সময়তে লড়াইটাকে নিয়ে গেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে?
নাকি আরও কেউ আছে, আরও কেউ ছিল। সেই সময়তে আমি বেগম হজরত মহলের নাম জানতে পারি এবং একটি ডাক টিকিটেও দেখতে পাই। ডাক টিকিটের ওপরে ভারত সরকার থেকে ডাক টিকিটটি ওরা বার করেছিলেন। তারপরে আমি আরও কিছু বইতে আমি রেফারেন্স পাই এবং চমকে যাই। মানে ওনার এই ওই সময়কার সিপাহী বিদ্রোহে ওনার অবদানটা পড়ে আমি চমকে যাই। আমার তখন প্রশ্ন আসে যে আচ্ছা, ঝাঁসি রানী সম্বন্ধে আমরা এত লিখছি, এত পড়ছি, এত জানছি, তাহলে বেগম হজরত মহল সম্বন্ধে এত জানতে পারছি না কেন? শুধু বেগম হজরত মহল নয়, ওই সময়তে উনা দেবী বলে একজন ছিলেন, তার সম্বন্ধে আমরা এত জানতে পারছি না কেন? আরও বহু মহিলা রয়েছে এবং হজরত মহলের যে মহিলা একটি ফৌজ ছিল তার সম্বন্ধে জানতে পারছি না কেন? এই প্রশ্নগুলো করতে করতে আমি সিদ্ধান্ত নিই যে যাকে নিয়ে বহু লেখা হয়েছে, ঝাঁসি রানীকে নিয়ে, তাকে নিয়ে নয়, আমি বেগম হজরত মহলকে নিয়ে লিখি। আমরা এই ঝাঁসি রানী, বেগম হজরত মহল, উনা দেবী, এদের সবার কাছে আমরা কৃতজ্ঞ যে আজকে যে আমরা এই স্বাধীন ভারতবর্ষে যে রয়েছি, তার প্রেক্ষাপটটা ওই সময় শুরু হয় 1897 সালে লার্জ স্কেলে একটা যে বিদ্রোহ শুরু হয়, তাতে এনাদের অবদান অনস্বীকার্য। তাই আমি বেগম হজরত মহলকে আমি সিদ্ধান্ত নিই, কারণ কি ওনার সম্বন্ধে খুব একটা বই, বিশেষ করে বাংলায় তো কোনো উপন্যাসই নেই, বাংলায় খুব একটা বইও নেই। ইংরেজিতে কিছু বই রয়েছে, কিন্তু সেগুলো ইতিহাসবিদদের বই, অর্থাৎ ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে লেখা, কোনো তার সাথে কল্পনা মিশিয়ে উপন্যাস লেখা। সুনেত্রা, ডক্টর মিত্র, আপনাকে একটা প্রশ্ন, সেটা হলো যে একদিকে যেরকম সৌভিক দাস একটা লেখা লিখছেন বা একটা উপন্যাস লিখছেন বেগমকে নিয়ে, অন্যদিকে কিন্তু এর একটা ইতিহাসও রয়েছে। কিন্তু আমার কেন জানি মনে হয়, বা আমাদের হয়তো মনে হয়, জানি না এটা কতটা সঠিক, যে যতটা লক্ষ্মীবাঈ আজকে পপুলারিটি পেয়েছেন, ঠিক ততোধিক কিন্তু পপুলারিটি বেগম হজরত মহল পাননি। যেটা পাওয়া উচিত ছিল কি অনুচিত ছিল সেটা পরের ব্যাপার, কিন্তু পাননি। কিন্তু এই না পাওয়ার পেছনের কারণটা কি? ইতিহাসটা কেন উনি সেইভাবে উনাকে নিয়ে কথা বলছেন না? ঐতিহাসিক হিসেবে আমার মনে হয় একটা কারণ আছে। কারণ আমাদেরকে দেখতে হবে লখনৌর পজিশনটা, আওয়াধের পজিশনটা। আওয়াধ ওয়াজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপ্যালিটি, এবং আওয়াধকে একদিকে ডেলহাউসি বলছে ইটস এ চেরি দ্যাট হ্যাজ টু বি প্লাকড আউট, সেটাকে ডিক্লেয়ার করছে। অন্যদিকে তার অনেক আগে ভ্যালেসিও এটাকে একটা সাপোর ফর সাপোর অফ আওয়াধ বলছে। সুতরাং এই আওয়াধ রাজ্যটা যেহেতু ইট ওয়াজ এ ভেরি ভেরি প্রসপারাস কিংডম, এবং বেঙ্গলের পরে আওয়াধ ওয়াজ দ্য মোস্ট প্রসপারাস কিংডম অফ দ্য টাইম। সুতরাং কোনোভাবে যদি আওয়াধের নবাবিকে ধ্বংস করে দেওয়া যায়, সেক্ষেত্রে কী হবে, ব্রিটিশরা একটা জুয়েল তাদের ক্রাউনে, মানে যে জুয়েলগুলো ছিল সেই জুয়েলের মধ্যে আরেকটা জুয়েল ঢুকে যাবে আওয়াধ। সুতরাং যে মুহূর্তে, এবং এই যে ডিফেন্সটা যেটা হজরত মহল দিয়েছিলেন, দ্যাট ওয়াজ ভেরি হিউমিলিয়েটিং ফর দ্য ব্রিটিশ টু সে দ্য লিস্ট। সুতরাং যে মুহূর্তে হজরত মহল নেপালে চলে যেতে বাধ্য হচ্ছে, তিনি ওখান থেকে কাউন্টার অফেন্সিভটা করবে ভাবছে, ব্রিটিশরা কিন্তু খুব ইন্টেনশনালি, এখন যেটা আমার মনে হয়, তাদের সমস্ত রেকর্ডস তার সম্বন্ধে আলোচনাটাকেই বন্ধ করে দিল, তাকে টু মেক হার টু শিফট টু অবলিভিয়ন, মানে আর তার সম্বন্ধে কোনো কথাবার্তার দরকার নেই। কিন্তু ইতিহাসে কি হয়, ইতিহাসে ওরকমভাবে ইচ্ছা করলেই কাউকে কারোর সম্বন্ধে আমরা তাকে চেপে দিতে পারি না, মানে সে খবর চেপে দেওয়াতে ইতিহাসে কোনো ব্যক্তিত্বভাবে চাপা যায় না। যেমন হয়, হজরত মহল কিন্তু নেপাল থেকে ফিরে আসেননি ইন্ডিয়াতে, কিন্তু তার ছেলে বিদ্বেষ খান তিনি কিন্তু লখনৌতে আসছেন। লখনৌ থেকে তিনি পরবর্তীকালে তার ওয়াজেদ আলী শাহর সাথে মিট করতে কলকাতায় চলে আসছেন। সুতরাং ওই যে লেগেসিটা, সেটা কিন্তু কন্টিনিউ করছে। এবং ওয়াজেদ আলী শাহর সাথে যখন বিদ্বেষ খানের দেখা হচ্ছে, বিদ্বেষ খানকে কিন্তু খুন করা হচ্ছে, সেটাও একটা খুব রহস্যজনকভাবে, ওই রকমভাবে ফুড পয়জনিং কীভাবে হলো, এগুলোর সম্বন্ধে কিন্তু আমাদের কাছে তথ্য নেই, বা থেকে থাকলেও সেই তথ্যগুলো কিন্তু এখনও ঐতিহাসিকরা সেভাবে অ্যাক্সেস পায়নি। আমার মনে হয় না এই তথ্য নেই, হতে পারে না, কিন্তু ব্রিটিশরা অল সেডেন অ্যান্ড দে ওয়্যার গ্রেট রেকর্ড কিপার্স। সুতরাং এই রেকর্ড নেই, এটা হতে পারে না। কারণ আমি এখানে আসবার আগে আমি
রয়্যাল কালেকশন ট্রাস্ট লন্ডনের কয়েকটা দেখছিলাম, কালেকশন দেখছিলাম, তার মধ্যে একটা ম্যানুস্ক্রিপ্ট, ইশকনামা বলে একটা ম্যানুস্ক্রিপ্ট দেখছিলাম, দ্য অনলি টেক্সট যেটা ওয়াজেদ আলী শাহর টেক্সট, যেটা এখনও রয়েছে, এবং সেখানে ওয়াজেদ আলী শাহ এবং হযরত মহলের একটা ছবি রয়েছে। এবং দ্যাট ইজ পারহ্যাপস দ্য অনলি ছবি which remains। সুতরাং সেই ছবিটাও কিন্তু যদি রয়্যাল কালেকশন ট্রাস্ট লন্ডনে থেকে থাকে, তাহলে আমার ধারণা রেকর্ডস আছে, রেকর্ডসগুলো অ্যাক্সেস হয়নি, So এবং I just একবার অ্যাক্সেস হলে প্রচুর তথ্য বেরিয়ে আসবে। I interrupt. Sir, I just have a small question in this context. Just tell me, why as a family, you are also not bothered about the records? You are not bothered about, spreading the things? Apart from whatever you both are doing, I'm not talking about that, but I'm talking about the historical evidences. You are not actually looking forward for that? See, we have the books of Wajid Ali Shah, and there are in itself a record of history. It is the record of the family. It is not the political record of the British. My question is, Begum Hazrat Mahal is not that popular what Lakshmi Bai is or was. Now my question to you is, why as a family you have never tried to get into that I am trying to research about Begum Hazrat Mahal, and in my course of research I find that deliberately the name of Begum Hazrat Mahal has been suppressed. Even now all the historians they say that she was a junior queen, but in Wajid Ali Shah's record she comes next to Khas Mahal in the public document of Wajid Ali Shah. So if she was an insignificant queen, then why would the revolutionary approach her? Why not other queen of Wajid Ali Shah? I understand. একটু ইন্টারাপ্ট করছি যে এই যে ওয়াজেদ আলী শাহ কিন্তু খুব ডেলিবারেটলি এটা মনে করা হয় হযরত মহলকে নিয়ে কলকাতায় আসেনি। ওয়াজেদ আলী শাহ যখন কলকাতায় এসে দেখা একটা বড় এন্টুরাজ ছিল। Why was হযরত মহল not there? Because ওয়াজেদ আলী শাহ was aware of the capabilities of হযরত মহল। সুতরাং তাকে লখনৌতে রেখে দেয় যাতে লখনৌ যাতে পুনরুদ্ধার করা যায়, এটা ছিল। There's a point. In Wajid Ali Shah's diary, Wajid Ali Shah writes कि मेरे महल में एक ऐसी मेरी महल है जो कहती है कि हम लोग को अंग्रेज़ों से अपील नहीं करना चाहिए, अंग्रेज़ों से लड़ाई करना चाहिए, क्योंकि एक माँ भी अपने बच्चे को दूध नहीं देती है जब तक वो नहीं मांगता। So it is Mahal Shahi. It is a book of Wajid Ali Shah, the diary of Wajid Ali Shah, in which he writes कि मेरे महल में एक ऐसी महल है जो ये कहती है अंग्रेज़ों से लड़ना चाहिए। So it is an official record of the, it is there, but the British have suppressed it because she was a rebel queen. They named her as a rebel queen because she challenged them, and for about 8 months the British government was nowhere in Uttar Pradesh. সৌভিক, এবারে তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে তোমার তো একটা এক্সটেন্সিভ রিসার্চ আছে এইটা লেখার আগে, প্রায় 6-7 বছরের একটা রিসার্চ আছে। তো তুমি তো একজন তথ্য প্রযুক্তিবিদ, হঠাৎ করে হযরত মহলকে নিয়ে বা কেন লিখতে গেলে, এবং সেই জন্য একটা যে সাংঘাতিক রিসার্চ, সেটার সময়টা কি করে দেবে, এবং এইরকম একটা কন্ট্রোভার্সিয়াল চরিত্র যাকে নিয়ে ইতিহাস অত কথা বলে না, যাকে আমরা তার হয়তো জন্ম নিয়েও কিছু প্রশ্ন আছে আমাদের মনে, তো এই সমস্ত কিছুকে নিয়ে তুমি হঠাৎ একটা সামারাইজ করার চেষ্টা করছো, এইটা কি করে সম্ভব হলো? এই একটা বড় এই যেটাকে বলে আমাদের কি বলবো যোগ্য, এই এত বড় যোগ্যটা তুমি কি করে করবে? আর যদি এই বইটা সত্যি সাকসেসফুল হয়, আমার তো মনে হয় এটা ইতিহাসেরও একটা কি শুনেছো, এটা তো দায়িত্ব, ইতিহাসের জন্য একটা নতুন দিক খুলে যাবে। এখন যখন ইতিহাস আর সাহিত্য যেখানে খুব অঙ্গাঙ্গিভাবে চলছে। হ্যাঁ সৌভিক, যেটা হচ্ছে যে এই
6-7 বছর ব্যাপারটাকে আমি খুব বড় করে দেখতে চাই না, কারণ যদি কোনো এমন কোনো সাহিত্যিক হতেন যিনি শুধুই সাহিত্যিক, যার অন্য কোনো কাজ নেই, মানে যিনি ডেডিকেটেড মানে ফুল টাইম সাহিত্যিক যদি বলি, তাহলে হয়তো 6-7 বছর রিসার্চ করতে লাগতো না হতো। কিন্তু আমার যেহেতু অন্য একটি কাজ রয়েছে, তথ্য প্রযুক্তির কাজ রয়েছে, তাই জন্য আমার এত বড় টাইম লেগেছে। কিন্তু তা বলে আমি একটা কথা বলতে পারি যে কোনো ফাঁকি রাখিনি আমার গবেষণায়, তাই জন্য এই পরিবারের কাছেও আমি ঋণী, পরিবারের কাছে আমার পৌঁছে যাওয়া, যাতে কোথাও আমার কোনো ফাঁক না থাকে। গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অ্যাক্সেস করা, লখনৌয়ের লাইব্রেরি অবধি পৌঁছে যাওয়া, তারপরে ওনার পরিবারের কাছে পৌঁছে যাওয়া, সব কিছু গবেষণার মধ্যে আমি করে পুরো জিনিসটাকে ধরার চেষ্টা করেছি। এবং এখানে অনেকগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছি যে এই কেন ঝাঁসি রানীকে আমরা মনে রাখলাম, কেন বেগম হজরত মহলকে আমরা মনে রাখলাম না, কেন উনি বিস্মৃতির অতলে তলিয়ে গেলেন, সেই উত্তরগুলো আমার বইতে আমি দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া এটা দেখানোর চেষ্টা করেছি যে ওনার গুরুত্বটা শুধুমাত্র একজন সংগ্রামী মহিলা নয়, ওনার গুরুত্বটা এই নারী জাতির জন্য যে কি বিশাল গুরুত্ব, সেটাও আমি বোঝানোর আমি চেষ্টা করেছি। কারণ যখন মানে ওনার স্বামী যখন চলে যাচ্ছে, ওয়াজিদ আলী শাহ যখন কলকাতায় চলে আসছে, সেই সময়তে উনি একমাত্র সংগ্রামী। পরিবারের বাকিদের থেকে হয়তো ওনার মানসিকতা, মানসিক গঠন, দৃঢ়তা অনেকটাই আলাদা। এই যে উনি লড়াইটাকে এত মাস ধরে নিয়ে গেলেন, 1.5 বছর, হ্যাঁ 1.5 বছরের ওপর, এই যে লড়াইটা নিয়ে গেলেন উনি, এটা একটা সাংঘাতিক কাণ্ড। মানে ব্রিটিশরা নাজেহাল হয়ে গেছে। বিশেষ করে ওনার যে রণকৌশল উনি নিয়েছিলেন, সেই নিয়ে আমি এখন কিছু বলতে চাইছি না, কারণ আমার বইতে পড়ে রণকৌশলটা একটু জানার চেষ্টা করুক সবাই। এই রণকৌশলে ব্রিটিশ একদম নাজেহাল হয়ে গেছিল। টাইমস পত্রিকা, লন্ডনের টাইমস পত্রিকা সেই সময়তে লেখে যে হজরত মহলের সমকালীন যত পুরুষ জেনারেল ছিল, যারা সিপাহী বিদ্রোহী ছিল, তাদের সাহস, ক্ষমতা এবং বুদ্ধিমত্তা সব একত্রিত করলেও হজরত মহল তার শুধু নিজের বুদ্ধিমত্তা, সাহস এবং রণকৌশলে তাদেরকে ছাপিয়ে যাবে। এটা লেখা রয়েছে টাইমস ম্যাগাজিনের পাতায় লন্ডনে, যেটা ওরা ওখান থেকে প্রকাশ করে। এবং কারা প্রকাশ করছে? শত্রুপক্ষ বলছে যে মানে যার সাথে লড়াই করছি সে এই জায়গায় রয়েছে। এটা মানে আমি বলবো যে গোটা নারী জাতির জন্য একটা এক্সাম্পল। আমাদেরকে ওই কোনো ধর্মের দৃষ্টিতে কোনো পার্সপেক্টিভ থেকে না, ওই পার্সপেক্টিভ থেকে একটা মানে বিশাল একখানা ইতিহাস রয়েছে, খুব মিস্টিরিয়াস, অনেক কিছু রহস্য রয়ে গেছে। আমি সব কিছু হয়তো ধরে মানে লিখে উঠতে পারিনি, কারণ উপন্যাস আফটার অল একটা যে আমার সময়টা শুরু করতে হবে, একটা জায়গায় শেষ করতে হবে। ইতিহাস আমি ভলিউমের পর ভলিউম আমি লিখতে পারি, কিন্তু উপন্যাস আমাকে একটা জায়গায় শেষ করতে হবে এবং মনোগ্রাহী করতে হবে। এমন কিছু উপাদান আমাকে ঢোকাতে হবে যেগুলো হয়তো সত্যি হয়তো ঘটেনি, কারণ উপন্যাস তো খুব ইন্টারেস্টিং একটা কথা সৌভিক বলে, যেখানে আমি সুনেত্রার কাছে আসতে চাইছি। এবং টু ইউ স্যার, উপাদান কিছু আমাদের ঢোকাতে হয় গল্পের খাতিরে, তাই তো ডক্টর মিত্র? তো সেইখানটাতে আপনার কি বক্তব্য? এটা এই সাহিত্যিক লিবার্টিটা দিতেই হবে, তা নাহলে গল্প হবে না। এখন কি আমরা যে সাহিত্যটা যখন লিখছি তার একটা কনটেক্সট থাকে, ইতিহাস সেই কনটেক্সটটাকে প্রোভাইড করছে। সেই জায়গাটা যদি ইতিহাস না দেয়, গল্পটা দাঁড়াবে না। এবং সেখানে একজন সাহিত্যিকের সেই স্বাধীনতাটা আছে, সেখানে তিনি কিছু গল্পকে ঢুকিয়ে দিলেন। এবারে এটা হচ্ছে যে রিডার, সে তার ডিসক্রিপশন ইউজ করবে, সে কতটা সত্যি কতটা সত্যি না। আমাদের বাংলাতে তো একটা লেগেসি আছে, বাংলা সাহিত্যতে একটা এই হিস্টোরিক্যাল নভেলসের লেগেসি আছে। আমরা শরদিন্দু জানি, আমরা নারায়ণ সান্যাল জানি, এদের লেখা একেবারে আছে। কিন্তু সেখানেও আমাদেরকে, যখন শরদিন্দু প্রথমেই বলে দেন যে আমার লেখার ঐতিহাসিক সত্যতা নেই, কিন্তু হ্যাঁ, ইতিহাস ফর্মস দ্য ব্যাকগ্রাউন্ড অফ মাই স্টোরিজ। সৌভিক, এখানে আরেকটা ছোট কথা, এই যে তোমার এতগুলো বই এবং এটা তোমার 6ষ্ঠ বই,
যেটা বেরোতে চলেছে, এই প্রত্যেকটা বইয়ের পেছনে একটা না একটা রিসার্চ তোমার আমি দেখেছি, যেটা তুমি বরাবর করে থাকো, এই ক্ষেত্রেও সেটা। কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস, আমরা চলে যাওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই তোমাকে, সেটা হচ্ছে যে সৌভিক, ব্যবসা বা বাণিজ্য বলেও তো একটা জিনিস হয়, তাই না? কিন্তু একটা সাংঘাতিক কঠিন ইতিহাসকে তুমি ধরো একটা চেষ্টা করলে একটা উপন্যাস ফর্মে প্রেজেন্ট করতে তোমার পাঠকদের, খুব ভালো কথা। কিন্তু সেই ক্ষেত্রে তোমার প্রকাশনায় যিনি আছেন বা যারা প্রকাশক, তাদের কি বক্তব্য? তারা কি তার থেকে পয়সা রোজগারও তো একটা ভাবে? বিকজ বাণিজ্য তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই বাণিজ্যের কথাটা তুমি কোথায় মাথায় রাখো? সেখানেই কি বানানোর গল্পটা আসে? সেখানেই কি রং মেশানোর গল্পটা আসে? সেখানেই কি স্পাইসটা একটু লাগে বেশি? একটা বাংলা প্রবাদ আছে, এক মাঘে শীত পালায় না, তেমনি এক বই মেলায় একটা বইয়ের বিচার হয়। মানে অনেক এরকম গ্রন্থ আছে যেগুলো শুধু মার্কেটিং এবং এই যে স্পাইস বললি, মশলা বললি, তার ভিত্তিতে কোনো একটি বই মেলায় সেই বই খুব বিক্রি হলো, ব্যবসা দিক থেকে খুব হলো। আবার এমন বই আছে যারা বইমেলাতে গ্রহণ হলো না, কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম আলটিমেটলি সেটা একটা কাল্ট ক্লাসিক হয়ে গেল। হ্যাঁ, তো ব্যবসারই দুটো দিকই আছে, চটজলদি একটা ব্যবসা আর একটা ব্যবসা ওভার এ পিরিয়ড অফ টাইম। হ্যাঁ, তবে উপন্যাসকে মনোগ্রাহী করতে গেলে এই ইতিহাসটার ঘটনাগুলোর প্রতি একটা কিন্তু সত্যনিষ্ঠ থাকতে হয়। আমি টোটাল ডিভিয়েট করতে পারি না। যেমন এখানেতে আমি যেখানেতেই হজরত মহলের জীবনের কোনো একটা অংশ নিয়ে ভিন্ন মত পেয়েছি, তখনই ওনারা আমাকে যা বলেছেন পরিবার থেকে, আমি সেইটাকে নিয়েছি। এই সত্যনিষ্ঠাটা আমি ট্র্যাক রেখে এবার এইখানে কিছু ডাইগ্রেস করে আমি গল্প সাজিয়েছি। যেমন তিনি ডেইলি কি কথোপকথন করছেন, সে তো পরিবারেরও জানার কথা নয়, ডেইলি ইতিহাসেরও জানার কথা নয়। তারপরে মাইক্রো লেভেলে কিছু তার জীবনের ঘটনা, যেখান থেকে তিনি হয়তো একটা ইন্সপিরেশন পেলেন, এবার আমার যুদ্ধে যেতে হবে, বা কোনো একটা ঘটনা যেখানে দেখে উনি খুব ব্যথা পেলেন, সেটা কোথাও তো লেখা থাকবে না, তার অনুভূতিটা লেখা থাকবে না। ইতিহাস ফ্যাক্টগুলো লেখা থাকবে, যে আচ্ছা এই সময়তে উনি এইখানেতে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করলেন, সেই যুদ্ধে ব্রিটিশদের এতজন নিহত হলো, ওনার এত নিহত হলো, পরের যুদ্ধ এদিন হলো, এর মাঝখানেও তিনি এই ট্র্যাক দিয়ে গেলেন, এভাবে তথ্য লেখা থাকবে ইতিহাসে। কিন্তু এই ট্র্যাক দিয়ে যখন আমি যাচ্ছি, পথ দিয়ে যাচ্ছি, তখন কি আমি একটা ভেঙে যাওয়া মানুষ? তখন কি আমি একটা বিজয় উল্লাসিত মানুষ? আমার তো অনুভূতিটা কি, এইটা আমাকে কল্পনা করতে হয়েছে। এবং এখানে যদি আমি ঠিক মতো করি এই কল্পনাগুলোকে ইতিহাসের প্রেক্ষাপটে রাখতে পারি, তাহলে মনে হয় পাঠক পছন্দ করবে। আর আমি যেটা বললাম যে আমাদের এই আলোচনার মধ্যেও কিন্তু ওনার জীবনীটা তো পুরো আমরা তুলে ধরলাম না, এই বইটা পড়লে ওনার জীবনের এই অত্যাশ্চর্য বেশ কিছু ঘটনা সম্পর্কে মানুষ জানতে পারবে, এবং সেটাকেই আমি মনোগ্রাহী করে পরিবেশন করার চেষ্টা করি। ইটস আ থ্রিলিং রাইড। আমি বলবো যে এটা একটা থ্রিলার, অলমোস্ট মানে ইতিহাস ভিত্তিক থ্রিলার। ওনার যে আপস অ্যান্ড ডাউনসগুলো হয়েছে ওটা 1857-এর এই সময়তে, টিল দ্য পয়েন্ট শি ওয়েন্ট টু নেপাল, এই যে মানে এটা একটা ফ্যাবুলাস ফ্যাসিনেটিং স্টোরি। আমি পড়ে যত আনন্দ পেয়েছি, লিখে তত আনন্দ পেয়েছি। ওনাদের সঙ্গে আমি 2-3বার যে মিট করেছি, প্রতিবারই এসে আমি চমকে যেতাম। মানে উনি আমাকে একটা করে হি ইজ গিভিং মি সাম ফ্যাক্ট অ্যান্ড আই এম জাস্ট গেটিং স্টান্ড, হাউ কুড আই হ্যাভ মিসড দ্যাট, আই হ্যাভ টু গো ব্যাক অ্যান্ড রাইট ইট। শুধু নয়, এমন হয়তো অথার যিনি মঞ্জিলত ম্যাম বললেন যে এমন অথার উনি নাম করতে চান না, তাদের কাছ থেকেও কিন্তু কিছু কিছু ফ্যাক্ট যেগুলো কমন পেয়েছি সেগুলোকেও কিন্তু আমি নিয়েছি, সেগুলো ওখানটি ইতিহাস সেগুলোকে পড়ছি। বা যেখানেতেই দেখতে পাচ্ছি ডিফারেন্স হয়ে যাচ্ছে, সেখানেতে আই হ্যাভ গিভেন রেসপেক্ট টু what the family has said and I have only written. আচ্ছা সৌভিক, এই বইটার নাম কি, বইটা কোথায় পাবো, কবে থেকে পাবো? 18 জানুয়ারি তো অবশ্যই, কারণ কলকাতা বুক ফেয়ার 18 জানুয়ারি 2024-এ। কিন্তু হ্যাঁ, বইটার নাম হচ্ছে বেগম বাগি বন্দুক। কারা প্রকাশ করছে? এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত হচ্ছে। মিত্র ঘোষ সেই প্রকাশনা সংস্থা যারা গত প্রায় 90 বছর ধরে পশ্চিমবঙ্গে
প্রকাশনা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। গজেন্দ্র কুমার মিত্র থেকে শুরু করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে হালের বিনোদ ঘোষাল, না মানে আমি স্বনামধন্যদের নাম করতে চাই। আমি তো জাস্ট একটা মানে স্ট্রাগল করছি, আমার মানে ফুটেজ পাওয়ার চেষ্টা করছি, আশা করি এই উপন্যাস ভালো লাগবে। কিন্তু এই যে স্বনামধন্য যাদের নাম করলাম প্রত্যেকেরই ওরা প্রকাশনা করেছে, তাই ওরা যে এটাকে প্রকাশ করতে রাজি হন সেটাতে আমি ওদের কাছেও খুব ঋণী। এরকম হাউস থেকে যে বেরোচ্ছে সত্যি না, আমিও ডেফিনেটলি ওদের কাছে খুব ঋণী। ওরা যথেষ্ট উৎসাহ প্রদান করেছেন এবং ওনাদের যে কর্ণধার সৌমিত্রেন্দ্রনাথ রায়, উনি বইটি পুরো পড়েছেন। বেশ সাইজেবল একটি গ্রন্থ, উনি পুরো বইটি পড়েছেন। পড়ে আমাকে উনি প্রথম ফিডব্যাক দেন, তখনও প্রুফ রিডিং নয়, উনি যা ধারে ধারে ফিডব্যাক দেন, এই জায়গায় গল্পটা একটু দুর্বল, একটু গল্প বাড়াও, সেইগুলোকে আমি ফলো করেছি। এইভাবে বোধহয় কোনো প্রকাশক কাউকে বোধহয় সাহায্য করে বলে আমি জানি না, উনি আমাকে এভাবে সাহায্য করেছেন। এবং আরেকজন যার নামটা না করলেই নয়, তিনি হচ্ছেন ইন্দ্রাণী রায়। তিনি একসময় মিত্র ঘোষের কর্ণধার ছিলেন, উনি আজকে নেই আমাদের মধ্যে। খুব অল্প বয়সে ওনাকে আমরা হারিয়েছি। কিন্তু উনি যখনই শুনলেন যে এরকম একটা বই লিখছি, তখনই উনি টেবিল থেকে একটি বই তুলে আনলেন। বইটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের জীবনী। তুলে এলে বললেন এইটার মতো কিন্তু পাওয়ারফুল হতে হবে, এবং উনি খুব এনকারেজ করলেন যে না বইটা লেখো, তারপরেতে যখন হবে তখন দেখা যাবে। আমি খুব মানে আমার খুব বেদনার সঙ্গে জানাচ্ছি যে আজকে যখন বইটা প্রকাশ হতে চলেছে সেই সময়তে উনি নেই। আই এম মিসিং হার আ লট। এটা খুব দুঃখের ব্যাপার, কিন্তু আমি বলবো প্রকাশক আমাকে খুবই এনকারেজ করেছেন, মানে এটা করছে। এবং পরিবার থেকে দেখা যাক এবারেতে পাঠক কীভাবে বইটাকে তো জীবনে যেরকম দুঃখ থাকে সেরকম আনন্দও থাকে। আমরা আনন্দের দিকেই তাকিয়ে থাকবো 2024-এর 18ই জানুয়ারি নতুন বইটা যখন সৌভিক বার করবে বা প্রকাশ করবে বইমেলায়। তো আপনারা অবশ্যই বইটা দেখবেন, বইটা কিনবেন, এবং আপনাদের যদি আজকের এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে তো ভুলবেনই না। যাওয়ার আগে স্যার, থ্যাঙ্কস আ লট। ডক্টর মিত্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সৌভিক অজস্র ধন্যবাদ, এবং আগাম অভিনন্দন। তোমার এই বই যেন খুব সাফল্য পায় এবং আমরা যেন সবাই খুব আনন্দিত হই, এবং আমরা যেন অনেক কিছু জানতে পারি বেগম হজরত মহলকে নিয়ে। সৌভিকের কাছে আমাদের একটা মানে বড় থ্যাংক ইউ সৌভিকের পাওনা, কারণ ইতিহাস এখন আক্রান্ত। এই সময় বসে ইতিহাসকে নিয়ে 1857 মতো ঘটনাকে নিয়ে এবং হজরত মহলের চরিত্রকে নিয়ে এত একটা ভালো উপন্যাস আমাদের হাতে আসছে, এটার জন্য সৌভিককে অনেক ধন্যবাদ। এবং আমি ঐতিহাসিক হিসেবে জানি কোনো ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে বা ঐতিহাসিক চরিত্রকে নিয়ে কোনো বই লেখা খুব সহজসাধ্য ব্যাপার নয়, পদে পদে চ্যালেঞ্জ। এর সাথে আজকে শেষ করছে আমাদের এই অনুষ্ঠান। তখন শুভদীপ, নমস্কার।